আচ্ছা, তো ফিজিক্সের ফোর্সের চ্যাপ্টার আমরা লাস্ট দিন হচ্ছে ইনক্লাইন্ড প্লেনের জন্য থিওরি পড়ছিলাম। আমরা দেখাইছিলাম যে কোনো একটা অবজেক্টকে যদি একটা ইনক্লাইন্ড প্লেনের উপর থেকে ছেড়ে দেওয়া হয়, দ্যাট ইজ ধরো এরকম যদি একটা প্লেন থাকে, এটা ধরো একটা ইনক্লাইন্ড প্লেন, বা বাংলায় হচ্ছে আনত তল। তো তখন এইটার উপরে যদি কোনো একটা অবজেক্টকে ছেড়ে দেওয়া হয়, ধরো এই জায়গায় হচ্ছে একটা অবজেক্টকে আমি ছেড়ে দিছি, তখন আমরা জানি যে একটা অবজেক্টকে এমনিতে ছেড়ে দিলে তার উপর নিচের দিকে তার ওয়েট বা ওজনের সমান ফোর্স বা বল কাজ করে। বাট ইনক্লাইন্ড প্লেনে ছাড়লে এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে এই দিকে অ্যাঙ্গেল হচ্ছে এমজি সাইন থিটা। এই যে এই দিকে অ্যাঙ্গেলটা হচ্ছে এমজি সাইন থিটা। এই অবজেক্টটার ম্যাস হচ্ছে এম, আর এইদিকে ফোর্স কাজ করবে এমজি সাইন থিটা। সো আমরা এইটার উপর বেস করে একটা খুব শর্ট ম্যাথ করতে পারি। দেখো যে এখানে ধরো একটা ইনক্লাইন্ড প্লেন আছে, এখানে একটা ইনক্লাইন্ড প্লেন আছে, অ্যান্ড এইটার উপরে একটা অবজেক্টকে আমি ছেড়ে দিলাম, যেই অবজেক্টটার ম্যাস হচ্ছে 2 কেজি। তো এটার উপর থেকে একটা অবজেক্টকে ছেড়ে দিছি। আর আরেকটা ব্যাপার বলা আছে যে এখানে এই ইনক্লাইন্ড প্লেনটার লেংথ হচ্ছে, যে এই লেংথটা হচ্ছে 4 মিটার। আর এই যে অ্যাঙ্গেলটা দেখতেছো, অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি। তো এখন আমাদের জিজ্ঞেস করা হয়েছে এই অবজেক্টটাকে যদি এইখান থেকে ছেড়ে দেই, তখন অবজেক্টটার এইখান থেকে এইখানে পড়তে কত সময় লাগবে। মানে অবজেক্টটা এইখান থেকে যখন ছেড়ে দিব, তখন অবজেক্টটার এই জায়গা থেকে এই নিচে নেমে আসতে কত সময় লাগবে, এটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে দেখো এই অবজেক্টটার বা এই বস্তুটার প্রথমে ভেলোসিটি বা বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তারপর এইখানে তার যে ডিস্টেন্সটা ক্রস করতে হচ্ছে বা তার যে দূরত্বটা অতিক্রম করতে হচ্ছে, সেটা হচ্ছে s ইজ ইকুয়াল টু 4 মিটার। আর এইখানে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তো আমাদের এখানে বলছে যে কত, মানে এখান থেকে এখানে নেমে আসতে কত সময় লাগবে। ওকে, এখন আমরা কিন্তু জানি যে s ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এখন s হচ্ছে 4, ইউ হচ্ছে 0, আর টি আমরা বের করব হাফ অ্যাক্সেলারেশন বা ত্বরণ ইন্টু টাইম স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আসে 4 ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। তারপর এখান থেকে 8, মানে এই যে 2টা এই পাশে গেল, 8 ইজ ইকুয়াল টু এ টি স্কোয়ার। তারপর এখান থেকে আসে টি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট 8/a। আচ্ছা, কথা হচ্ছে অ্যাক্সেলারেশনটা কত। তো আমরা এখানে দেখছি যে একটা অবজেক্ট যখন এরকম একটা ইনক্লাইন্ড প্লেন বা আনত তলের উপর থেকে ছেড়ে দেওয়া হয়, তার উপর এই বরাবর কত ফোর্স কাজ করে বা বল কাজ করে, এমজি সাইন থিটা, মানে এটা হচ্ছে ফোর্স। তাহলে এদিকে ত্বরণ কত, এইদিকে ত্বরণটা কত হবে, সেটা হবে, বা ত্বরণ বা অ্যাক্সেলারেশন হচ্ছে জি সাইন থিটা। গুড। জি সাইন থিটা মানে হচ্ছে যে এখানে এই যে বল যেটা দেখতেছো এফ হচ্ছে এম জি সাইন থিটা, এটাকে আমরা যখন মানে অ্যাক্সেলারেশন বের করা ওয়ে কি, অ্যাক্সেলারেশন বের করা ওয়ে হচ্ছে যে ফোর্সকে ম্যাস দিয়ে ডিভাইড। সো ফোর্স হচ্ছে এম জি সাইন থিটা আর ম্যাস হচ্ছে এম। সো এখান থেকে আসে যে অ্যাক্সেলারেশন বা ত্বরণটা হচ্ছে জি সাইন থিটা। তার মানে এই জায়গায় আমরা এর জায়গায় লিখব জি সাইন থিটা। এখন এখান থেকে দেখো টি এর ভ্যালু কত আসে, টি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট 8 ডিভাইডেড বাই এখানে আসবে হচ্ছে জি হচ্ছে 9.8 আর সাইন
থিটা হচ্ছে তোমার 30 ডিগ্রিস এই ম্যাথটার জন্য। তাহলে এখান থেকে আসে 8/4.9, সেটা আসে 1.27। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 9.8 এর sin 30 টা মাল্টিপ্লাই না। সো আমরা এখান থেকে দেখলাম ইনক্লাইন্ড প্লেনের ম্যাথ কীরকম হয়। আমরা খুব বেসিক একটা ম্যাথ দেখছি, তোমরা উপরের ক্লাসে উঠলে এগুলোর আরও হার্ড ম্যাথগুলো দেখবা। কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ইনক্লাইন্ড প্লেনের ম্যাথ কীরকম হয়। আর ইনক্লাইন্ড প্লেনে হচ্ছে জাস্ট এইদিকে mg sin থিটা ফোর্স আর এইদিকে g sin থিটা অ্যাক্সেলারেশন কাজ করে, এটাই আমাদের দেখাচ্ছিল। তো এখন আমরা ফোর্স চ্যাপ্টারে হচ্ছে কলিশনের বেশ কিছু ম্যাথ করছি, রাইট? আমরা দেখছি যে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে কোলাইড করলে কীরকম তোমার ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগটা কত হয়, মানে সংঘর্ষ হইলে লাস্টে ভেলোসিটি বা বেগটা কত হয়, এটা দেখছি। আচ্ছা, তো এখন আমরা এই কলিশনের ক্লাসিফিকেশন দেখব। মানে আমরা কলিশনের যে ম্যাথগুলো দেখছি সেগুলা পাশাপাশি কলিশনে আরও একটা টাইপের ম্যাথ আছে, তোমাদের বইতে আছে এটা। সো এখানে লেখো যে কলিশন হচ্ছে দুই টাইপের। একটা হচ্ছে তোমার ইলাস্টিক কলিশন, ইলাস্টিক কলিশন যেটার বাংলা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর সেকেন্ডটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন, ইনইলাস্টিক কলিশন যেটা বাংলা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, তো স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কোনটা অ্যাকচুয়ালি কি বোঝায়? তো এই ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ বোঝায় যে এই কলিশনগুলায় আমরা দেখছি যে একটা কলিশনে কোন জিনিসটা কনজার্ভ থাকে, মোমেন্টাম, তাই না? মোমেন্টামটা হচ্ছে কলিশনের আগেও যা ছিল কলিশনের পরেও তাই থাকবে। সো এখানে ইলাস্টিক কলিশন এইটার কন্ডিশন হচ্ছে যে তার তোমার মোমেন্টাম কনজার্ভ থাকতে হবে, মোমেন্টাম কনজার্ভড। আর ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আসলে যে কোনো কলিশনের জন্যই মোমেন্টাম কনজার্ভড, এটা থাকবেই। ওই যে আমরা যে মোমেন্টাম কনজারভেশন শিখে আসছিলাম, m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, সেটা আসলে সব ধরনের কলিশনের জন্যই ট্রু। কিন্তু এই ইলাস্টিক কলিশনের একটা স্পেশালিটি হচ্ছে যে এখানে মোমেন্টাম কনজার্ভড প্লাস কাইনেটিক এনার্জিও কনজার্ভড। এই কাইনেটিক এনার্জি কি এটা আমরা পরের চ্যাপ্টারে দেখব, কিন্তু আমাদের এই চ্যাপ্টারে এটার আইডিয়া কিছুটা লাগবে। সো কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড। আর এইটাতে কাইনেটিক এনার্জি নট কনজার্ভড। দেখো, মোমেন্টাম কিন্তু দুইটা কেসই কনজার্ভড, এমন কোনো কেস হবে না যেখানে মোমেন্টাম কনজার্ভড না, এমন কোনো কলিশন হইতে পারে না। কিন্তু এইটাই দেখো যে কাইনেটিক এনার্জি কনজার্ভড, কিন্তু এইটাই কাইনেটিক এনার্জি নট কনজার্ভড। সো এটাই হচ্ছে ইলাস্টিক কলিশন আর ইনইলাস্টিক কলিশনের
মধ্যে ডিফারেন্স। সো আমরা এই দুইটা ডেফিনেশন লিখবো, আসলে ডেফিনেশনটা এইটাই। সো এখানে লেখো ইলাস্টিক কলিশন সো ইলাস্টিক কলিশনের ডেফিনেশন হচ্ছে যে দ্য collision in which momentum and kinetic energy both are conserved, বাংলাটাও বলতেছি তারপর লেখো, সেটা হচ্ছে momentum and kinetic energy both are conserved is called an elastic collision. আচ্ছা, সো এটার তোমার ইলাস্টিক কলিশনের বাংলা কি বলছি, স্থিতিস্থাপক সংঘর্ষ। এই ডেফিনেশনটা বাংলায় হচ্ছে এরকম যে একটা সংঘর্ষ যেটায় তোমার মোমেন্টাম মানে হচ্ছে কি ভরবেগ, তো একটা সংঘর্ষ যেটায় ভরবেগ ও গতিশক্তি, কাইনেটিক এনার্জি বাংলা হচ্ছে গতিশক্তি, এখানে লিখে রাখি, কাইনেটিক এনার্জি হচ্ছে গতিশক্তি। তো একটা সংঘর্ষ যেখানে হচ্ছে তোমার ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে, মানে দুইটাই সংঘর্ষের আগে যতটুক সংঘর্ষের পরেও ততটুক, এরকম যদি থাকে তখন সেটাকে আমরা ইলাস্টিক কলিশন বলি, ওকে, বা স্থিতিস্থাপক সংঘর্ষ বলি। আচ্ছা, এখন আমরা এতদিন যে কলিশনগুলো পড়ে আসছি সেগুলো হইতে পারে ইনএলাস্টিক অথবা ইলাস্টিক। আমরা ওইটা চেক করে দেখি নাই যে ওইটা ইলাস্টিক কিনা নাকি ইনএলাস্টিক কিনা। তো আমরা আজকে তোমার দেখব যে এই ম্যাথগুলো কিভাবে করা যায়। এইটার উপর বেস করে তোমাদের বইতে দুইটা ফর্মুলাও দেওয়া আছে, আমরা ওই ফর্মুলা দুটো প্রুফও দেখব। আচ্ছা, তার আগে এইখানে ইনইলাস্টিক কলিশনের ব্যাপারটাও একটু লিখি। অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ম্যাক্সিমাম কলিশনই হচ্ছে ইনইলাস্টিক কলিশন, বিকজ দেখা যায় কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকে না, হিট আকারে ওইটা নষ্ট হয়ে যায় আর কি। এটা আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারেও করব। তো এখানে ইনইলাস্টিক কলিশন দেখো যে দ্য কলিশন ইন উইচ momentum is conserved. অনেকে ভুলে বলে যে মোমেন্টামও কনজার্ভ না, এটা একটু খেয়াল রাখবা, এটা অনেকেই ভুল করে। দ্য কলিশন ইন উইচ মোমেন্টাম ইজ কনজার্ভড বাট কাইনেটিক এনার্জি ইজ নট কনজার্ভড is called inelastic collision. এটা হচ্ছে ইনইলাস্টিক কলিশনের ডেফিনেশন। আচ্ছা, তো এখানে সাইডে একটু লিখে রাখো, মোস্ট অফ দি রিয়েল লাইফ কলিশনস আর ইনইলাস্টিক কলিশনস। মানে বাস্তবে যত সংঘর্ষ হয় সবই অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, তো এখন আমরা এই ইনএলাস্টিক কলিশনের জন্য একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করব, যেটা ইউজ করে আমরা তোমার
এটা চেক করতে পারবো যে একটা কলিশন ইলাস্টিক কলিশন কিনা, আবার এইটাও চেক করতে পারবো যে ইলাস্টিক কলিশনের পর একটা অবজেক্টের ভেলোসিটি কত বা বেগ কত। আচ্ছা, সো আমরা ফার্স্ট একটু দেখবো যে কাইনেটিক এনার্জি জিনিসটা কি। এটা যদিও তোমাদের পরের চ্যাপ্টারের একটা টপিক, কিন্তু আমরা এখানে হালকা একটু এটা ডিসকাস করবো। জিনিসটা খুব সহজ, ইলাস্টিক কলিশন। সো ইলাস্টিক কলিশন বোঝার জন্য আমাদের হচ্ছে এই কাইনেটিক এনার্জি টার্মটার সাথে একটু পরিচিত হতে হবে। কাইনেটিক এনার্জি বা বাংলায় হচ্ছে গতিশক্তি। আচ্ছা, তো কাইনেটিক এনার্জি মানে হচ্ছে যে দ্য অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক, দ্য অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক, মানে এটা আমি বাংলাটাও বলতেছি, দ্য অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক ডিউ টু মোশন of an object is called kinetic energy. কোন একটা বস্তু তার গতিশীল থাকার কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাই হচ্ছে তার গতিশক্তি। মানে এটা আমরা চ্যাপ্টার পরে যে চ্যাপ্টারটা আছে ওয়ার্ক এনার্জি পাওয়ার, সেখানে দেখব যে কোন একটা অবজেক্ট মুভমেন্টে থাকার কারণে বা মোশনে থাকার কারণে ওয়ার্ক করার বা কাজ করার যে তার যে এবিলিটিটা ক্রিয়েট হয় সেটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। যেমন চিন্তা করে দেখো, একটা অবজেক্ট সে যদি মুভিং অবস্থায় থাকে, এই অবজেক্টটা যদি এখানে মুভিং থাকে, তখন সে তার সামনে আর একটা অবজেক্টকে ধাক্কা দিয়ে ওইটাকেও মুভিং করতে পারবে, সে একটা ওয়ার্ক করতে পারবে। আবার একটা এই অবজেক্টটা ধরো এখানে একটা ওয়ালে হিট করলো, তখন হিট করার সাথে সাথে কি এখানে একটা সাউন্ড ক্রিয়েট হবে না জোরে, আবার এখানে কি হিটও প্রডিউস হবে, দেখবা যে এটা একটু গরম হয়ে গেছে কলিশনের জন্য। দুইটা অবজেক্টের মধ্যে যখন কলিশন তখন তো সাউন্ড হবে। হ্যাঁ, তখনও সাউন্ড ক্রিয়েট হয়। এর জন্য আসলে কোনো কলিশনই ইলাস্টিক কলিশন না। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে এখানে যখন এটা হিট করবে, তো এখানে এই যে এনার্জিটা প্রডিউস হবে, এই যে হিট আর সাউন্ড, এগুলো তো এনার্জি। তো এই এনার্জিগুলো আসে থেকে এই অবজেক্টটার কাইনেটিক এনার্জি থেকে। ঠিক আছে, কাইনেটিক এনার্জিকে আমরা এরকম কে দিয়ে এক্সপ্রেস করি। ওকে, সো কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এটার ডেফিনেশন হচ্ছে দ্য অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক ডিউ টু মোশন অফ অ্যান অবজেক্ট ইজ কল্ড কাইনেটিক এনার্জি। আচ্ছা, তো এটার একটা ফর্মুলা আছে, আমরা এই ফর্মুলাটা শিখব। ফর্মুলাটা হচ্ছে কে, এটাই হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। এই কে টার্মটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। ওকে, সো কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ টাইমস ম্যাস, মানে হাফ ইন্টু ভর ইন্টু হচ্ছে ভেলোসিটি স্কোয়ার। কোনো একটা অবজেক্টের কাইনেটিক এনার্জি বের করার ফর্মুলা হচ্ছে কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটা টানা মুখস্থ থাকবে, এটা আমরা পরের চ্যাপ্টারে আবার পড়ব। তাহলে এখান থেকেই দেখো, যেই অবজেক্টটা স্টেশনারি অবস্থায় থাকে তার কিন্তু কোনো কাইনেটিক এনার্জি হবে না, কারণ তখন তার ভেলোসিটি কত হবে? জিরো। আবার যার ভেলোসিটি যত বেশি তার কাইনেটিক এনার্জি তত বেশি, যার ম্যাস যত বেশি তার কাইনেটিক এনার্জি তত বেশি। আচ্ছা, তো এখন দেখি ইলাস্টিক কলিশন তাহলে কি বলে। আমরা তাহলে ইলাস্টিক কলিশনের ম্যাথমেটিক্যাল অ্যানালিসিসে আসি। আচ্ছা, সো ইলাস্টিক কলিশনের ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা কি বলে আমাদেরকে। ইলাস্টিক কলিশনের মেইন কথা হচ্ছে যে এখানে মোমেন্টাম যেমন কনজার্ভড, সেম ভাবে এইখানে কাইনেটিক এনার্জিও কনজার্ভড। আচ্ছা,
তো আমরা দুইটা অবজেক্টের মধ্যে একটা ইলাস্টিক কলিশন হচ্ছে অ্যাজিউম করি। ওকে, সো পরের পেজে আসি। সো এখানে আমরা অ্যাজিউম করতেছি যে একটা রাস্তা আছে এরকম বা একটা গ্রাউন্ড, তো সেখানে দুইটা অবজেক্টের মধ্যে একটা কলিশন হচ্ছে আর সেটা একটা ইলাস্টিক কলিশন। সেটা হচ্ছে আমাদের অবজেক্ট 1। ইলাস্টিক কালেকশন কি মানে কোনোভাবেই হয় না কখনো? হ্যাঁ, ইলাস্টিক কলিশন হয়, বাট খুবই লিমিটেড ওয়েতে। ইলাস্টিক কলিশন আমরা একটা এক্সাম্পলও দেখবো একটু পর। আচ্ছা, সো এইটা হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে একটা অবজেক্ট। তো এখন তাদের মধ্যে আমরা বলতেছি যে তাদের মধ্যে হচ্ছে ইলাস্টিক কলিশন হচ্ছে। তো আমরা অ্যাজিউম করলাম যে এই অবজেক্টটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u1 আর এই অবজেক্টটার ম্যাস হচ্ছে m1, আর এই সামনের যে অবজেক্টটা দেখতেছো তার ম্যাস হচ্ছে m2 আর তার ভেলোসিটি হচ্ছে u2। এখন এই দুইটা অবজেক্টের মধ্যে যদি একটা কলিশন হয়, কলিশন বলতে এই যে দুইটা যদি এখানে একটা আরেকটার সাথে হিট করে, এখানে একটা কলিশন হচ্ছে বা সংঘর্ষ। তখন এই প্রথম অবজেক্টটার কলিশনের পরে আমি অ্যাজিউম করলাম প্রথম অবজেক্টটার কলিশনের পরে ভেলোসিটি হয়ে গেছে v1। আমরা ওই যে মোমেন্টাম কনজারভেশনের ম্যাথগুলো করার সময় যেরকম দেখছিলাম, সো এটার ভেলোসিটি হয়ে গেছে v1 আর এই সেকেন্ড অবজেক্টটার ভেলোসিটি হয়ে গেছে v2। দুটোই রাইট সাইডে যাচ্ছিল। দুইটা অবজেক্টই রাইট সাইডে যাচ্ছিল। আর এখানে আরো একটা জিনিস বলা ছিল যে তোমার ডেফিনেটলি u1 এর ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান u2, আদারওয়াইজ কলিশনটা তো হইতো না। এখন আমরা এখানে মোমেন্টাম কনজারভেশন থেকে কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মোমেন্টাম, মানে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মোমেন্টাম এখান থেকে আমরা কি লিখতে পারি? দাঁড়াও আমি জিজ্ঞেস করি তো এটা। তাহমিদ বলো তো যে এখান থেকে কি লেখা যায় কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করে? M1 U1 plus M2 U2 is equal to M1 V1 plus M2 V2. হ্যাঁ, ভেরি গুড। সো m1u1 প্লাস হচ্ছে m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এটা আমরা আগেও শিখে আসছি, এটা প্রুফও জানি। এখন আসি কাইনেটিক এনার্জি কনজার্ভড, এটা কি হবে? সো অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ কাইনেটিক, সরি এখানে লেখো সিন্স কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড। আচ্ছা, এই কনজার্ভড মানে জিনিসটা বলতে কি বোঝায়? কনজার্ভড বলতে বোঝায় যে এই কনজারভেশন অফ মোমেন্টাম মানে ভর বেগের সংরক্ষণ, এটা বলতে বোঝায় কলিশনের আগে, কলিশন বা সংঘর্ষটা হওয়ার আগে টোটাল যে মোমেন্টাম ছিল সেটা ছিল কি, এই যে এইটার মোমেন্টাম ছিল m1u1, সেটাকে এই যে এখানে লিখছি, আর এইটার মোমেন্টাম ছিল m2u2, সেটাকেও এখানে লিখছি। তো এই দুইটার যোগফল মানে এই দুইটার সাম, মানে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন। এখানে লিখে রাখি টোটাল, এটা হচ্ছে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন। সো এই যে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন, এটা তোমার কলিশনের পরে টোটাল মোমেন্টামের সমান। ওকে, কনজারভেশন বলতে এটাই বোঝায় যে শুরুতে যা ছিল পরেও তাই আছে, ঠিক আছে। সো আর এই সাইডটা হচ্ছে তোমার টোটাল মোমেন্টাম আফটার কলিশন।
আচ্ছা, এখন সিন্স কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড, কাইনেটিক এনার্জিও যদি কনজার্ভড হয় বা গতিশক্তিও যদি কনজার্ভড বা সংরক্ষিত থাকে, কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড, তাহলে আমরা একইভাবে বলতে পারি যে টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন, টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন, এইটা ইজ ইকুয়ালস হবে কি টোটাল কাইনেটিক এনার্জি আফটার কলিশন। আফটার কলিশন, আচ্ছা, সো টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন এটা কত? দেখো এই অবজেক্টটার কাইনেটিক এনার্জি কত? মাকনুন বলো তো যে এইটার কাইনেটিক এনার্জি কত? আমাদের কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এইটার কাইনেটিক এনার্জি কত? half m1 হ্যাঁ, হাফ এম ওয়ান is v1 square. হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার। ওকে, কারণ এটার ভেলোসিটি বা বেগ হচ্ছে তোমার ইউ ওয়ান, তাই না? সো হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার। আচ্ছা, প্লাস পরেরটা হচ্ছে হাফ, এই যে এইটার কাইনেটিক এনার্জি কত? হাফ এম টু ইউ টু স্কোয়ার। আর রাইট সাইডেরটা দেখো, রাইট সাইডে এইটার কাইনেটিক এনার্জি কত আফটার কলিশন? হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার। আর এইটার কাইনেটিক এনার্জি কত? হাফ এম টু ভি টু স্কোয়ার। ওকে, সো আমরা দেখো দুইটা স্টেটমেন্ট পাইছি, যে এইটা ট্রু, এটা এক নম্বর স্টেটমেন্ট, এই যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজ ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু, এইটা ট্রু। আর এইটাও ট্রু, হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার। কারো কি কোশ্চেন আছে এখানে? এটা আমাদের দুই নম্বর স্টেটমেন্ট। আচ্ছা, তো এখন আমরা এইখান থেকে 1 নাম্বার আর 2 নাম্বার সলভ করে v1 আর v2 দুইটা ইকুয়েশন বের করে ফেলবো। সো আমি এটা দেখাই, এটা তোমরা বুঝতে পারবা, খুব বেশি টাফ না, বাট তোমাদের হচ্ছে মেইনলি ফাইনাল ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তো এইখান থেকে আসে যে m1 u1 প্লাস m2 u2 equals m1 v1 plus m2 v2. This is equation 1. আর এটা হচ্ছে হাফ m1 u1 square plus half m2 u2 square equals half m1 v1 square plus half m2 v2 square. আচ্ছা, বোথ সাইড থেকে হাফটা কেটে দাও। তাহলে এখান থেকে আসে m1 u1 স্কোয়ার প্লাস m2 u2 স্কোয়ার ইকুয়ালস m1 v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এক নাম্বারকে আমরা যদি একটু অ্যারেঞ্জ করি, মানে ধরো সব m1 টার্মগুলোকে এক পাশে আনি, তাহলে আসে m1 ইন্টু u1 মাইনাস v1। আর সব m2 টার্মগুলোকে যদি এক পাশে নিই, তাহলে আসে m2 ইন্টু v2 মাইনাস u2। দেখো এটা বুঝছো কিনা? সাইড চেঞ্জ করছি, দেন কমন নিছি। m1 u1 মাইনাস m1 v1, মানে এই যে এটাকে লেফট সাইডে আনছি আর এটাকে রাইট সাইডে নিয়ে গেছি, তারপর m2 আর m1 কমন নিয়ে নিয়েছি। আচ্ছা, এখন এইটা আসছে প্রথমটা থেকে,
এইখানেও আমরা সেম কাজ করি, আমরা M1 এর টার্মগুলোকে এক পাশে আনি, এই যে এইটা আর এইটা হচ্ছে M1 এর টার্ম, সো ওদেরকে এক পাশে রাখলাম, আর এইটা আর এটা হচ্ছে M2 এর টার্ম, তো তাদেরকেও এক পাশে রাখি। আচ্ছা, তাহলে দেখো যে এখান থেকে আমি যদি M1 এখন কমন নিই তাহলে পাবো U1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, আর এখান থেকে আমি যদি M2 কমন নিই তাহলে আমি পাবো V2 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার। এখন M1 কমন, আর এইটা কিসের ফর্মুলায় পড়ে? A স্কোয়ার মাইনাস B স্কোয়ার, সো এটা হবে U1 মাইনাস V1 আর U2 প্লাস U1 প্লাস V1, আর রাইট সাইডে হবে M2, এটা হচ্ছে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার, আবারও V2 মাইনাস U2, আর এটা হচ্ছে V2 প্লাস U2। এখন দেখো M1 U1 মাইনাস V1 এটা কার সমান? M2 V2 মাইনাস U2, তার মানে এই যে এই টার্মটা আর এই টার্মটা কি একই, এই যে এখানে দেখানো আছে, তো এই দুটো একই হয় তাহলে তাদেরকে কেটে দেওয়া যাবে। আচ্ছা, সো এখান থেকে কি আসে? U1 প্লাস V1 ইজ ইকুয়াল টু U2 প্লাস V2। আচ্ছা, এখন তাহলে আমার তোমার টার্গেট হচ্ছে, ধরো আমি V1 এর জন্য একটা ফর্মুলা চাই, তাহলে এখান থেকে দেখো V2 ইজ ইকুয়াল টু কত লেখা যায়? U1 মাইনাস U2 প্লাস V1, রাইট? এখন এই V2 এর ভ্যালুটা তুমি 1 নাম্বার ইকুয়েশনে বসাও এই জায়গায়, তাহলে দেখা যাক কি আসে। এই যে V2 এর ভ্যালু বের করছি U1 মাইনাস U2 প্লাস V1, এটাকে আমরা তোমার 1 নাম্বার ইকুয়েশনে V2 এর জায়গায় বসাই, তাহলে আমরা V1 এর একটা ফর্মুলা পাবো। সো আমি পরের পেজে লিখি। তারপর লেখা হবে। আচ্ছা। আচ্ছা, তো এখান থেকে আমরা চাই V1 এর একটা ফর্মুলা চাই বের করতে, যেটা হচ্ছে এরকম আসে যে আমাদের প্রথমত M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু হচ্ছে M1 V1 প্লাস M2 V2, অ্যান্ড আমরা আরও বের করছি যে V2 ইজ ইকুয়াল টু হচ্ছে U1 মাইনাস U2 প্লাস V1, U1 মাইনাস U2 প্লাস V1। এই V2 এর ভ্যালুটা এই জায়গায় বসাও, ঠিক আছে? তাহলে আসে M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2 এর জায়গায় U1 মাইনাস U2 প্লাস V1। তাহলে আমরা পাবো M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 V1 প্লাস এটা হচ্ছে M2 U1 মাইনাস M2 U2 আর হচ্ছে প্লাস M2 তোমার V1। আমাদের টার্গেট কি ছিল? V1 এর একটা ফর্মুলা বের করা, তো সব V1 ওয়ালা টার্মগুলো একসাথে লিখি। সো একসাথে তাদেরকে ধরো লেফট সাইডে লিখলাম, সো M1 V1 প্লাস M2 V1, আর এই যে বাকি যে টার্মগুলো আছে এই যে এইগুলা তাদেরকে রাইট সাইডে রাখলাম।
এরকম দাঁড়ায় ব্যাপারটা। আচ্ছা, সো লেফট সাইডে কি কমন নেওয়া যায়, v1 কমন নেওয়া যায়, উই গেট m1 প্লাস m2। আর এইখানে আমরা দেখো এই জায়গায় আমরা u1 এর টার্মগুলো যদি একসাথে লিখি, এই যে এইটা আর এইটা, তাহলে আমরা কি পাবো, u1 ইন্টু m1 মাইনাস m2। আর u2 টার্মগুলোকে যদি একসাথে লেখো ইন্টু প্লাস এম টু তাহলে আমরা পাবো u2 ইন্টু তোমার দুইটা কিন্তু একই, তাই না? সো এখান থেকে আসবে 2m2। ওকে, তো এখন বোথ সাইডে তুমি এই m1 প্লাস m2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে তুমি পাবা v1 ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 টাইমস u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 টাইমস u2। সো এটাই আমাদের ফর্মুলা। আচ্ছা, সো এখান থেকে আমরা একটা ফর্মুলা বের করে আনলাম, v1 ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 টাইমস u1 প্লাস আচ্ছা এখানে আমি u2টা দুইবার লিখছি, 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। ঠিক আছে, এই ফর্মুলা মুখস্থ থাকবে। অ্যান্ড এটা কোন কলিশনের জন্য, এটা হচ্ছে ইলাস্টিক কলিশনের জন্য। আচ্ছা, একইভাবে তুমি কিন্তু v2 মানে এখান থেকে তুমি এটাও লিখতে পারতা, v1 ইজ ইকুয়াল টু u1 মাইনাস u2, সরি তুমি লিখতে পারতা হচ্ছে যে v1 ইজ ইকুয়াল টু v2 প্লাস u2 মাইনাস u1। ঠিক আছে, তো তখন তুমি এখান থেকে v2রও একটা ফর্মুলা বের করতে পারবা। সো এটা বাসায় নিজেরা বের করবা, আমি এখানে লিখে দিচ্ছি যে v2র ফর্মুলাটা আসে এরকম, যে 2m1 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস m2 টাইমস u1 প্লাস m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। সেটা তুমি বাসায় নিজে করে দেখো, একইভাবে সেম প্রসেস। তো এটা আসে v2-র ফর্মুলা। আচ্ছা, তো আমরা এখন ইলাস্টিক কলিশন রিলেটেড দুইটা ম্যাথ দেখব। আচ্ছা, সো ম্যাথটা হচ্ছে এরকম, ফার্স্টেরটা হচ্ছে এরকম যে সাপোজ এখানে একটা অবজেক্ট আছে 2 কেজি, যেটার ভেলোসিটি হচ্ছে 3 মিটারস পার সেকেন্ড। আর আরেকটা অবজেক্ট তার তোমার ভেলোসিটি হচ্ছে সাপোজ এই দিকে 1 মিটার পার সেকেন্ড। আর এটা ম্যাস হচ্ছে ধরো এটা 1 কেজি। এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে এই দুইটা অবজেক্টের কলিশনটা যদি ইলাস্টিক কলিশন হয়, মানে এই দুটো অবজেক্ট বা বস্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, এখানে যদি একটা ইলাস্টিক কলিশন হয়, তখন এই দুটো অবজেক্টের ফাইনাল ভেলোসিটি কত। আগের যে কলিশনের ম্যাথগুলো করতাম তোমার মনে আছে, ওইখানে কিন্তু আমরা সবসময় 3টা ইনফরমেশন দিতাম। আমরা দিতাম যে এই অবজেক্টটার ভেলোসিটি কত, তারপর দিতাম এই অবজেক্টটার ম্যাস আর ভেলোসিটি কত, আবার কলিশনের পর যে কোনো একজনেরটা বলে দিতাম, তাই না? কিন্তু এখানে কিন্তু ওইটাও বলিনি। কারণ কি, এখানে ইলাস্টিক কলিশনের জন্য ওইটা না জেনেও এটা বের করা যায়, মানে যে কোনো একটার ফাইনাল ভেলোসিটি না জেনেও এই অ্যান্সারটা বের করা যায়। সো ইলাস্টিক কলিশন যদি হয় তখন এটা আমরা ডিরেক্টলি বের করি। সো ইলাস্টিক কলিশন হইলে আমাদের কোশ্চেন হচ্ছে যে এই 2 কেজি ম্যাসটার ফাইনাল ভেলোসিটি কত আফটার কলিশন, আর এই 1 কেজি ম্যাসটার ফাইনাল ভেলোসিটি কত আফটার কলিশন। আচ্ছা, সো ফর্মুলা কি, v1 ইজ ইকুয়াল টু, যে এরকম আমি এটা কীভাবে মনে রাখি দেখাই, v1 আর v2, তারপর এরকম তুমি হচ্ছে 4টা দাগ দিবা, তারপর এখানে লিখবা u1, এখানেও লিখবা u1, এখানে লিখবা u2, এখানে লিখবা u2,
তারপর প্রত্যেকটা দাগের নিচে m1 প্লাস m2 লিখবা। আর এইটার উপরে লিখবা m1 মাইনাস m2, আর এটার উপর লিখবা 2m2, মানে এই যে এইটার উপর m1 মাইনাস m2, তাহলে এখানে বসবে 2 ইন্টু এই যে ম্যাস, কিন্তু ম্যাস কোনটা, এই যে ভেলোসিটি, যেইটার ভেলোসিটি সেইটারই ম্যাস m2 u2। আর এইটার ফর্ম এইখানে বসবে 2m1, কারণ আগের বার তুমি 2m2 ইউজ করছো u2 এর সাথে, তাহলে এবার u1 এর সাথে 2m1 ইউজ হবে। আর এখানে বসবে m2 মাইনাস m, সেটা একটু এইভাবে মুখস্থ রাখতে হবে। তো এখন আমাদের জিজ্ঞেস করা হয়েছে এই দুইটা অবজেক্টের মধ্যে যদি একটা ইলাস্টিক কলিশন হয়, ওকে, ইলাস্টিক কলিশন হয়, তাহলে তোমার দুইটা অবজেক্টের ফাইনাল ভেলোসিটি কত। তাহলে প্রথমটার ফর্মুলা লিখি, দেখো v1 ইকুয়ালস, তো এখন এখানে হচ্ছে m1 প্লাস m2, m1 কত 2, আর m2 কত 1, আর এখানেও m1 মাইনাস m2, দ্যাট ইজ 2 মাইনাস 1 ইন্টু u1। u1 কত, u1 হচ্ছে এই যে এইটা, এই ভেলোসিটিটা কোন দিকে, রাইট সাইডে, আমরা ধরলাম রাইট সাইডের সব ভেলোসিটি হচ্ছে প্লাস, সো এটাকে আমরা প্লাস 3 লিখলাম। আচ্ছা, দেন প্লাস, তারপর আবার ওই ফ্র্যাকশন, নিচে হচ্ছে কি m1 প্লাস m2, দ্যাট ইজ 2 প্লাস 1, আর উপরে হচ্ছে কি 2 ইন্টু m2, দ্যাট ইজ 2 ইন্টু এই যে 1 এটা, ইন্টু u2, ঠিক আছে। সো u2 হচ্ছে কি এই ভেলোসিটিটা, এখন এটা কোন দিকে, লেফট, সো আমরা রাইটের সবাইকে যদি প্লাস ধরি তাহলে লেফটের সবাইকে কি ধরতে হবে, মাইনাস, সো এখানে ইন্টু হবে কি মাইনাস 1। এটা একটু কেয়ারফুল থাকতে হবে, এটাও যদি রাইট সাইডে যেত তখন এটাও প্লাসে লিখতাম। আচ্ছা, সো এটা ক্যালকুলেট করলে কি আসবে, 1/3 ইন্টু 3 প্লাস হচ্ছে মাইনাস 2/3। ওকে, সো এখান থেকে আসে 1/3। সো 1/3, সো এটাই হচ্ছে আমাদের তোমার অ্যান্সার। 1/3 মিটার পার সেকেন্ড। আর এটা যদি যেহেতু পজিটিভ আসছে, তাহলে এটা কি বোঝাচ্ছে যে ওই অবজেক্টটা কলিশনের পরেও, এই যে 2 কেজির অবজেক্টটা, সে কলিশনের পরেও তোমার 1/3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে রাইট সাইডেই যাচ্ছে, বিকজ এটার ভ্যালুটা কি আসছে, প্লাস। আচ্ছা, তাহলে এখন তোমরা v2টা বের করো সবাই। এই যে ফর্মুলা হচ্ছে এটা, বের করো v2 কত আসে।
কত আসলো এটা? এটা আসবে হচ্ছে দেখো 2 ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে 3 ইন্টু 3 আর হচ্ছে প্লাস হচ্ছে 1 মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ইন্টু হচ্ছে তোমার মাইনাস 1। সো এখান থেকে আসে 4 আর হচ্ছে প্লাস 1 বাই 3 which is 5 by 3. এটা আসে সরি 4 প্লাস 1 বাই 3 which is তোমার 13 বাই 3। এটাও পজিটিভ আসছে, তার মানে আমাদের এই অবজেক্টটাও কলিশনের পর রাইট সাইডে চলে গেছে। প্রথমে যদিও লেফট সাইডে আসতেছিল, বাট কলিশনের ইলাস্টিক কলিশনটা হওয়ার পর সে রাইট সাইডে চলে গেছে। আচ্ছা, তারপর ইলাস্টিক কলিশনের আরেকটা ম্যাথ দেখো। ইলাস্টিক কলিশনের অন্য একটা ম্যাথ হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে একটা, আচ্ছা একটু wait। আচ্ছা, তো এখন আমরা এখানে ইলাস্টিক কলিশনের আরেকটা ম্যাথ দেখি, যেটা বেসিক্যালি আমরা চেক করব যে একটা তোমার কলিশন ইলাস্টিক কিনা। এটা হচ্ছে আমাদের জাস্ট চেক করতে হবে। তো এখন এখানে একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটার তোমার ম্যাস হচ্ছে 5 মিটার্স পার সেকেন্ড, ধরো। ফাইভ মিটার্স পার সেকেন্ড, আর এটার সরি ভেলোসিটি হচ্ছে 5 মিটার্স পার সেকেন্ড, আর এটার ম্যাস হচ্ছে 3 কেজি। আর সামনে আরেকটা অবজেক্ট আছে এরকম, যেটার ম্যাস 2 কেজি, আর এটা হচ্ছে তোমার স্টেশনারি ছিল। এখন বলা হয়েছে যে আফটার কলিশন তোমার এই যে বড় আফটার যে কলিশন, সেটার পর এই বড় অবজেক্টটার ভেলোসিটি হয়ে গেছে হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা বলা আছে। আফটার কলিশন এটা হয়ে গেছে 4 মিটার পার সেকেন্ড। আর আফটার কলিশন এই 2 কেজির যে ম্যাসটা, তার ভেলোসিটি আমরা বের করতে পারবো চাইলে। ওইটা তো বের করাই যাবে, ওইটা আমরা এখনো জানি নাকি বের করে দেবো। জাস্ট এটাই বলা আছে যে কলিশনের আগে দুইটা ভেলোসিটি ছিল এরকম, আর কলিশনের পর এই 3 কেজিটার ভেলোসিটি হয়ে গেছে 4। এখন তোমার চেক করে দেখতে হবে যে এটা কি ইলাস্টিক অর নট। এই যে কলিশনটা দেখতেছো, এটা কি ইলাস্টিক অর নট। তো কিভাবে করবা? তো এখানে ফার্স্টে আমরা দেখি যে এইটার ভেলোসিটি কত। এটা তো v2, সো v2টা বের করি। সো m1 u1 that is 3 into 5 plus m2 u2 which is 2 into 0 is equal to m1 v1 যেটা হচ্ছে 3 into 4 plus 2 into v2। সো এটা আসে। সো এখান থেকে কি দাঁড়ায় দেখো, 15 is equal to 12 plus 2v2। সো এখান থেকে আসে v2 is equal to 1.5 মিটার্স পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা দেখো u1 জানি, আমরা u2 জানি, আমরা v1 জানি, আমরা v2 ও জানি। এখন আমরা দেখব যে মানে কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করে আমরা ভেলোসিটিটা বের করছি। এখন আমরা দেখব যে এখান থেকে তোমার এটা কাইনেটিক এনার্জি এখানে কনজার্ভড থাকে কিনা। ওকে, সো আমরা দেখি যে প্রথমে কাইনেটিক এনার্জি কত ছিল, মানে কে, এটা হচ্ছে বিফোর কলিশন। এটা আসে হাফ
ইন্টু 3 ইন্টু 5 স্কোয়ার প্লাস এটা আসে হাফ ইন্টু 2 ইন্টু 0 স্কোয়ার, যেখান থেকে দাঁড়ায় তোমার 3 ইন্টু 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2, সেটা আসে 37.5 জুল। কাইনেটিক এনার্জি ইউনিট হচ্ছে জুল। আচ্ছা, এবার কাইনেটিক এনার্জি আফটার কলিশন, এটা দেখি কত আসে। এই দুটো সেম হইলে মানে হ্যাঁ তো হ্যাঁ, তো এখন কাইনেটিক এনার্জি আফটার কলিশন হচ্ছে হাফ ইন্টু 3 ইন্টু 4 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 1.5 স্কোয়ার। সেটা আসে 26.25। আচ্ছা, দুইটা কি সেম হয়েছে? না, তার মানে কি কাইনেটিক এনার্জি নট কনজার্ভ, সো এটা হচ্ছে ইন ইলাস্টিক কলিশন। আচ্ছা, কথা হচ্ছে এখানে এনার্জিটা তাহলে গেল কই? প্রথমে এই যে এতখানি এনার্জি ছিল, তারপরে এতখানি কমে গেছে, কতটুকু কমে গেছে আমরা সাবট্রাক্ট করলেই পাবো 37.5 মাইনাস 26.25, সো এখানে 11.25 জুল এনার্জি কই গেল? তো এটা চলে গেছে হচ্ছে মেইনলি হিট হিসেবে নষ্ট হয়ে গেছে, সাউন্ড হিসেবে নষ্ট হয়ে গেছে। যদি একটা কলিশন পারফেক্টলি ইলাস্টিক হয় ওখানে কোনো সাউন্ড ক্রিয়েট হবে না। ওকে, আচ্ছা, সো আমি এখন একটু একটা ইলাস্টিক কলিশনের ডেমো দেখাইব। ডেন্সাস থেকে দেখো আচ্ছা, তো এখানে দেখো এটা হচ্ছে একটা ফেমাস তোমার এক্সপেরিমেন্ট যেটার নাম হচ্ছে নিউটনস ক্রেডল। সো নিউটনস ক্রেডলে হচ্ছে তোমার এই ইলাস্টিক কলিশন একদম পারফেক্টলি ইলাস্টিক হয় না, বাট মোটামুটি ভালো ইলাস্টিক হয়, সো এটা দেখলেই বুঝবা। সো এখানে এই যে আমি যখন একটা বলকে টেনে ছেড়ে দিচ্ছি, দেখো এখানে এটা যেই হিট করতেছে, হিট করার সাথে সাথে এটার ভিতর দিয়ে এনার্জি পাস হয়ে এটাতে আসতেছে। ওকে, অ্যান্ড মাঝখানে মার্বেলগুলো দেখো অলমোস্ট মুভ করতেছে না, মানে এই সাইড থেকে এনার্জি ওইটায় ট্রান্সফার হয়ে যেতেছে। ওকে, সো এইখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এখানে মোমেন্টামও কনজার্ভড, আবার এটা একটা মানে অলমোস্ট ইলাস্টিক কলিশন। ওকে, রিয়েল লাইফে দেখা যায় কোনো কলিশন একদম 100% ইলাস্টিক হয় না অ্যাটমিক লেভেলে ছাড়া, বা একদম ফ্রিকশন যদি জিরো হয়ে যায় তখন। আচ্ছা, সো আমরা ইলাস্টিক কলিশন দেখলাম, ইনইলাস্টিক কলিশন দেখলাম, আর ইলাস্টিক কলিশনের জন্য আমরা ফর্মুলা দেখছি। আর এখন আমরা তাহলে ফিজিক্স এই পর্যন্ত রাখি, এরপর হচ্ছে আমরা হায়ার ম্যাথের ফাংশন দেখাই। কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো।